হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 12 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 10/6/2025-এর শিফট 3-তে আসা সমস্ত অঙ্কের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 11টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী ডেটের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে কিছু এখানে পর্যবেক্ষণ দেওয়া রয়েছে, তো বলছে এটার মিডিয়ান নির্ণয় করতে হবে। তো সবার আগে কী দরকার, আমাদের ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তো দেখো এখানে 40-এর নিচে কিছু আছে কি, নেই, তাহলে এখানে 41 হচ্ছে সব থেকে লোয়েস্ট। তাহলে 41-এর পর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা 44। আচ্ছা, 44-এর পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা 45 রয়েছে, ঠিক আছে, আর কিছু নেই এখানে। তারপরে দেখো 50-এর কাছাকাছি কী আছে, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 58 আছে, 58 আছে, 55 আছে, তাই তো। তাহলে 55 হলো, তারপর হচ্ছে এখান থেকে 58 হলো। নেক্সট দেখি 60-এ দেখি আমরা কী আছে, এখান থেকে 67 আছে, এখানে আছে 69, তাহলে 67, এখানে আছে 69 হয়ে গেল। নেক্সট হচ্ছে 71, 78, 71, 78, নেক্সট হচ্ছে 88 আর হচ্ছে এখানে 95, 88 আর হচ্ছে এখান থেকে 95। তো এখান থেকে 5টা বাদ দিয়ে দিলাম, এখান থেকে আমরা 5টা বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকছে কত না 67 হচ্ছে মাঝখানে রয়েছে, তাই এটাই হচ্ছে আমার এখান থেকে মিডিয়ান। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো বলছে এই প্রদত্ত ডিস্ট্রিবিউশনের গড় নির্ণয় করতে হবে। তো আমরা কী করব, প্রত্যেকটাকে গুণ করব, করে আমরা যোগ করব, করার পর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে আমরা এটাকে ভাগ করব। একটু বড় বড় হবে। 22 × 19 মানে 19 দুগুণে 38-এর 8, 3 19 দুগুণে 38 আর 3 হচ্ছে এখান থেকে আমাদের 41, 418। 35 ইন্টু হচ্ছে 31। তো আমরা এক কাজ করি, 5 ইন্টু তো 7 লিখতে পারি, তাহলে এখান থেকে 7 থেকে 7, 3 7 হচ্ছে 21, 217 ইন্টু 5 করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 1085, ঠিক আছে, 1085, 1085। আচ্ছা, 54 আর হচ্ছে 64, 64 আর 3 খাওয়ালে হচ্ছে এখান থেকে 192 হয়, 3 আর ইন্টু 18 করলেই তো হয়ে যায়, তাহলে 18 দুগুণ 36-এর 6, হাতে রয়েছে 3, 9 হচ্ছে 162 আর 3 হচ্ছে 165-এর 5, হাতে রয়েছে এখান থেকে 16, 18কে 18 আর 16 হচ্ছে এখান থেকে 34, 3 4 5 6। নেক্সট হচ্ছে 34 হচ্ছে 69 গুণ করতে হবে, 34 মানে 2 ইন্টু 17, তাহলে 69 ইন্টু 2 করা মানে হচ্ছে 138 ইন্টু হচ্ছে 17, 8 17 হচ্ছে 136-এর 6, হাতে রয়েছে 13, 3 17 51 আর 13তে পাচ্ছি আমরা 64-এর 4, এখানে 6, 17 6 হচ্ছে 23, 2 3 4 6 আর লাস্ট পড়ে আছে কত না 57 ইন্টু 95। তো 57 ইন্টু 5 ইন্টু 19 লিখতে পারি, তাহলে 5 ইন্টু 57 মানে 5 7 35-এর 5, 3 25, 3 হচ্ছে 28, 28 মানে 285 ইন্টু হচ্ছে 19, 5 95, 5 হাতে হচ্ছে 9, 8 19 হচ্ছে এখান থেকে 152, তাই না, 152 আর 9 হচ্ছে এখানে 161-এর 1, হাতে হচ্ছে 6 16, 19 দুগুণে 38 আর 16তে পাচ্ছি এখানে আমরা 44, 10 হচ্ছে 54, 5415। তো এই কাটা আমাদের যোগ করতে হবে আগে। 5 6 হচ্ছে 11, 11 6 হচ্ছে 17, 17 8 হচ্ছে 25, 5 30-এর 0, হাতে রয়েছে 3, 4 3 7 1 8, 5 13, 13 1 হচ্ছে এখান থেকে 14 আর 8 হচ্ছে 22-এর 2, হাতে রয়েছে 2, 4 2 6, 3 9, 4 13, 4 17 7, হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 5 2 7 8, 3 11 আর 1 হচ্ছে এখান থেকে 12, 12720-কে আমরা ভাগ করব টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে, যেটা আমাদের এই যোগ করতে হবে। এখান থেকে 35 আর 22-এ পাচ্ছি এখান থেকে আমরা 57 পাচ্ছি, ঠিক আছে, 57 হচ্ছে এখান থেকে 114, এখানে হচ্ছে 64 কত হয় এখান থেকে 8, 6 3 হচ্ছে এখান থেকে 9, 8 4 12 2, হাতে রয়েছে 1, 11 9 20, 1 হচ্ছে এখান থেকে 21, 212, ঠিক আছে। দেখো 6 দিয়ে চলে যায়, দেখো 60 হয়ে যায়, তাই না, 1272 6 দিয়ে যায় আর 5 শূন্য চলে যায়, 60 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নির্দিষ্ট অঙ্কের টাকার ওপর 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত না 407, মূলধনটা নির্ণয় করতে হবে। তো ফর্মুলা কি, সাম সমান সমান ডিফারেন্স ইন্টু 100/r, তার হচ্ছে এখানে হোল স্কোয়ার। আমাদের এখান থেকে সামটা বার করতে হবে, এখানে আমাদের অন্তরটা কত বলে দিয়েছে না 407 বলেছে, 8টা কত বলে দিয়েছে এখান থেকে আমাদের, আচ্ছা 8টা তো বলে দেয়নি, আচ্ছা 8টা তো বলে দেওয়া উচিত ছিল, তাহলে কোনো একটা কিছু মিসিং হয়ে গেছে। একটু হোল্ড করো, আমি এখানে মেন যে কপিটা রয়েছে সেটা আমি আবার চেক করে নিই, নাহলে আর না থাকলে জানা থাকলে তো আমরা অঙ্কটা করবো কী করে, তাই না। 1 মিনিট হোল্ড করো। তো দেখো আর এর মানটা নিশ্চয়ই এখানে দেয়া থাকবে, তো আর এর মানটা হচ্ছে এখানে 10% ছিল এখানে,
ঠিক আছে 10% বার্ষিক 10%, আচ্ছা বার্ষিক এইখানে না, এই হারটা কেটে এখানে 10% বার্ষিক 10% হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি হারে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে এত। তা 10% মানে কত হবে এখান থেকে না 100/10 ইন্টু হচ্ছে 100/10। ঠিক আছে, তো দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে 40700, এটা হচ্ছে আমার এখান থেকে মূলধন। দেখো 8টা না বলে দিলে তো অঙ্কটা হতোই না এখান থেকে, তাই না? এখানে কিন্তু 10%টা হবে। ঠিক আছে, মেন কপিতে ছিল, কোনোভাবে টুকতে ভুল হয়েছে। পরের প্রশ্ন কি বলছে এখান থেকে, নেক্সট বলছে এখানে জনবল হ্রাসের কারণে একটা কারখানার উৎপাদন বলছে 10% হ্রাস পায়, মূল উৎপাদন পুনরুদ্ধারের জন্য কর্মঘণ্টা কত শতাংশ বৃদ্ধি করা উচিত? 10% মানে কী বোঝায় না, 10/100 মানে হচ্ছে 1/10। অর্থাৎ যদি আগে 10টা মাল প্রডিউস হতো তাহলে এখন কিন্তু 1 কমে গিয়ে হয়েছে 9টা, এটা হচ্ছে ধরো প্রোডাকশান। ঠিক আছে, এখন ওয়ার্কিং আওয়ারটা কী করতে হবে আমাদের এখানে বাড়াতে হবে। তো মনে রাখতে হবে যে প্রোডাকশান যে রেশিওটা হয় ওয়ার্কিং আওয়ার ঠিক তার উল্টো রেশিও হবে, অর্থাৎ 9:10 করতে হবে, তবেই কিন্তু আমরা ব্যালেন্স করতে পারবো। অর্থাৎ 9 থেকে 1 বাড়াতে হবে, 9-এর ওপর 1 বাড়াতে হবে, তবে এটা লাভ হবে আমাদের। তাহলে 1 বাড়াতে হবে 9-এর ওপর, তাহলে আমাদের 100-এর ওপর কত বাড়াতে হবে না 100/9, তার মানেই হচ্ছে এখানে কত পাচ্ছি আমরা 11.19%। ওকে, 11.19%, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হচ্ছে এত, তির্যক উচ্চতা হচ্ছে এত, শঙ্কুটার বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতল মানে হচ্ছে πr/l, আর ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে কত দেওয়া আছে এখান থেকে না πr² 3136 পাই, এখান থেকে দেখো পাই কাটে, r² মান হচ্ছে এখান থেকে 3136, অর্থাৎ এখান থেকে আমাদের রুট করে দেখতে হবে একটু। 5-এর স্কোয়ার হচ্ছে 25, 636, 5-এর দ্বিগুণ 10 মানে 6 দিয়ে তো যায়, তাহলে 56, এটা হচ্ছে 56 স্কোয়ার, তাহলে আর-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 56। তো এখানে আমরা মানটা পুট করে দিই, পায়ের মান পুট করে লাভ নেই, আর-এর মানটা হচ্ছে এখান থেকে 56, তির্যক উচ্চতা কত এখান থেকে না 65, তাহলে এদের মধ্যে গুণ করতে হবে। 65 মানে হচ্ছে 5 × 13, 5 × 56 মানে হচ্ছে 5 × 30 0, 3 25 28, 280 ইন্টু হচ্ছে 13, 0 8 13 104 4 হাতে হচ্ছে 10, 13 26, আর 10 হচ্ছে এখান থেকে 36, এখানে পাচ্ছি কত আমরা 3640 পাই, এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, ট্রান্সভার্সাল লাইন বা তির্যক রেখা দুটি সমান্তরাল লাইনের একটা জোড়াকে ছেদ করে, তাহলে সংশ্লিষ্ট কোণগুলোর প্রতিটি জোড়া কী হয়? দেখো আমরা তো এরকম অঙ্ক করেছি, দুটো সমান্তরাল সরলরেখা থাকে, যদি আমরা এভাবে ছেদ করি, তো এই যে জোড়া কোণগুলো বলছে এগুলো কী হয়, দেখো পরস্পর সমান হয়, কারণ এটা প্রত্যেকে কী হয় না বিপরীত কোণ হয়, তাহলে এখানে কিন্তু সমান হয়, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটি গ্রামের জনসংখ্যা হচ্ছে কত না এত, প্রথম বছরে এটি 5% বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় বছর বলছে 20% বৃদ্ধি পেয়েছে, 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে আমাদের এখানে 1 লাখ ছিল, তাহলে প্রথমে 5% বাড়ছে মানে 105/100 বাড়লো, তারপরে বাড়লো হচ্ছে কত না 120/100। আমি জাস্ট এখান থেকে 105 আর 12-র গুণটা করি, তারপর ভাববো আমি 5 এবং 60-এর 0 হাতে রয়েছে 6 এখানে নেমে গেল, 12কে 12, তো দেখো অপশান কোনটা আসছে, অপশান এ। পাশে দুটো দেখে দেখে আরও দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে 12600 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, আর দেখার দরকার নেই। পরের প্রশ্ন, যদি ভাইয়ের বর্তমান বয়সের 3 গুণ তার বোনের বয়সের 5 গুণের চেয়ে 25 বছর বেশি হয়, আর বোনের বয়সের 5 গুণ ভাইয়ের বয়সের চেয়ে 5 বছর কম হয়, তাহলে ভাই বোনের বর্তমান বয়সের পার্থক্য কত? তো দেখো ধরলাম ভাই হচ্ছে এখান থেকে বি ধরলাম, আর বোন ধরলাম এখান থেকে এস, সিস্টার আর ব্রাদার, এভাবে ভাইয়ের বর্তমান বয়সের 3 গুণ মানে 3b বোনের বয়সের 5 গুণ অপেক্ষা 25 বছর বেশি হয়, হলো এটা ইকুয়েশন হলো। আর বোনের বয়সের 5 গুণ ভাইয়ের বয়সের চেয়ে 5 বছর কম হয়, আচ্ছা তার মানে দেখো সেই ভাইয়ের বয়সটা তো বেশিই হচ্ছে, তাহলে বি থেকে যদি আমি বোনের বয়সের 5 গুণ বিয়োগ করি তাহলে কত পাবো এখান থেকে আমরা 5 পাবো, তাহলে এটা একটা ইকুয়েশন। তো আমরা কী করবো এখান থেকে জাস্ট এটাকে বিয়োগ করে দাও, দিলেই হয়ে যাবে। তাহলে 25 থেকে 5 গেলে পড়ে থাকছে কত এখান থেকে না 20, এখানে পাচ্ছি আমি 2b, তাহলে এখানে পাচ্ছি আমি ভাইয়ের বয়স কত পাচ্ছি এখান থেকে আমরা 20/2, মানে এখানে পাচ্ছি আমি 10, আর বির মান 10, মানে যে কোনো একটা জায়গায় পুট করে দাও, সাপোজ আমি ধরো 2-এ পুট করে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি আমরা 10 - 5s ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 5, তো এখানে পাচ্ছি কত আমরা এসের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 10 থেকে 5 বিয়োগ করলে হয় 5, 5/5, তার মানে হচ্ছে এখান থেকে 1। আমার লাগবে কি এখান থেকে ভাই আর বোনের বয়সের পার্থক্য, মানে এদের মধ্যে অন্তর কত হবে না 10 থেকে 1 গেলে থাকছে আমার 9 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, 9টি সংখ্যার গড় বলেছে 17, এই সংখ্যার মধ্যে 7টির গড় 17 হলে বাকি দুটি সংখ্যার গড় কত?
তো দেখো এটা আমাদের এমনি যেরকম গুণ হয় সেটা করে তো করতেই পারি, 9 × 17, আর একটা হচ্ছে 7 × 17। তো এটা থেকে বিয়োগ করলে পাবো এখানটায় আমরা 2 × 17, এটা হচ্ছে দুটো সংখ্যার সমষ্টি, তাহলে গড় কত হবে না 2 × 17/2 = হচ্ছে 17। তো এইভাবে করলে হয়েই যায়। কিংবা আর দেখো কনসেপ্ট, 9টা সংখ্যা মানে সবগুলোর গড় এখানে 17, 7টার গড় 17, তো বাকি দুটি সংখ্যার গড় কী হতে পারে? অপশান দেখো, 19 হলে তো তার সাথে কিন্তু যখনই 19 ধরবো আমরা সেক্ষেত্রে কি 9টার সংখ্যার গড় 17 থাকবে? হবে না, একটু বেড়ে যাবে। 16 ধরলে কমে যাবে, 18 ধরলে বেড়ে যাবে। তো দেখো একমাত্র 17 থাকলেই কিন্তু এক্স্যাক্টলি গড়টা আমার 17ই থাকবে। তাই কনসেপ্ট অনুযায়ী কিন্তু করলে দুটো সংখ্যার গড় সেই 17ই হবে, হয় গুণ করে করতে পারো কিংবা এইভাবে। পরের প্রশ্ন, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলে 2304 বর্গ সেমি, এটার পরিসীমা এটা সুষম ষড়ভুজের পরিসীমার সাথে সমান। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত আমাদের বার করতে হবে? দেখো 2304 ধরলাম, এখানে বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে এখান থেকে আমি এ ধরলাম, তাহলে এখান থেকে এ স্কোয়ারের মান হচ্ছে এখান থেকে 2304 মানে হচ্ছে এখানে পাচ্ছি আমরা দাগ দিয়ে দেখি আমরা 4 স্কোয়ার হচ্ছে 16, 704, 4-এর দ্বিগুণ হচ্ছে এখান থেকে 8, তো এখান থেকে পাচ্ছি আমি কত না 8 পাচ্ছি, মানে 48-এর স্কোয়ার এটা, ঠিক আছে। তাহলে এর মানটা হচ্ছে 48, তাহলে এটার পরিসীমা কত হবে না 4 × 48 সমান সুষম ষড়ভুজের পরিসীমা। একটা ষড়ভুজ বলছে মানে 6টা বাহু, তাহলে ধরলাম প্রতিটা বাহু হচ্ছে এখানে আমাদের এ করে, তাহলে এখানে নিশ্চয়ই 6a = এইটা। তো 6-এর মানটা এখানে 6 দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা 6, 8-এ এইটা, তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 4-32। এখন বলছে এটার ক্ষেত্রফল কী হবে? এখন 6টা বাহু বিশিষ্ট একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কী হয় না 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এটা সমান হয়। 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এটা সমান, তাহলে √3/4 × a স্কোয়ার এখানে, তাহলে 6 × √3/4 a স্কোয়ার মানে কত এখান থেকে না 32 × হচ্ছে 32, 4 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 8, তাহলে 8 32-এ কত হচ্ছে এখানে 8 দুগুণে 16, 6 হাতে রয়েছে 1, 83 25, 256 পাচ্ছি ইন্টু 6, 36-এ 6, 3, 153, 1536√3, এটা হচ্ছে অ্যান্সার এখানে, যেটা আমাদের অপশান এতে রয়েছে। পরের প্রশ্ন কি বলছে, এটা নৌকা 33.2 কিমি প্রতিকূলে যেতে 83 মিনিট সময় নেয়। স্থির জলে নৌকার গতি এবং স্রোতের গতির অনুপাত কত? এত। তাহলে 47.1 কিমি প্রতিকূলে এবং 55.9 কিমি অনুকূলে যেতে নৌকাটার মোট কত সময় লাগবে? তাই ধরলাম নৌকার গতি, বোটের গতি এখান থেকে 8x, আর স্রোতের গতিবেগ ধরলাম এখান থেকে আমরা 5x। তো দেখো প্রতিকূল মানে হচ্ছে কি? প্রতিকূল মানে হচ্ছে কিন্তু 8x থেকে 5x-এর বিয়োগ, যেটা হচ্ছে আমাদের থেকে 3x। আর অনুকূল মানে কি না, অনুকূল মানে দুটোর যোগ, যেটা হচ্ছে আমাদের 8x + 5x মিলিয়ে পাচ্ছি কিন্তু আমরা 13x। এখন দেখো বলছে 33.2 কিমি গেছে প্রতিকূলে, তাই দেখো s সমান কী হয় না vt, তাহলে ডিস্টেন্স হচ্ছে এইটা, ভিটা কত হবে নিশ্চয়ই প্রতিকূলের বেগ হচ্ছে এখান থেকে 3x, সময় লাগছে কত এখান থেকে না 83 মিনিট, 83 মিনিট মানে 83/60, ঠিক আছে। তো এখান থেকে দেখো পাচ্ছি 332 বাই হচ্ছে 10, 3x × 83 বাই হচ্ছে 60, 4 দিয়ে তো অবশ্যই কাটে, এটা 0 এখান থেকে কাটে, 3 দিয়ে কাটা হচ্ছে আমরা 2, তাহলে x-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 8 পাচ্ছি। x-এর মান 8 পেয়ে যাওয়া মানে খুব সুবিধা আমার এখান থেকে 3 × 8 যেটা হচ্ছে আমার এখান থেকে 24, আর 13 × 8 যেটা মানে হচ্ছে এখান থেকে আমাদের 104। এখন হচ্ছে টোটাল টাইম বা টোটাল রিকোয়ার্ড টাইম আমার কি 47.1 কিমি প্রতিকূলে, 47.1 প্রতিকূল মানে বেগ কত হবে না 24 হবে, ঠিক আছে। প্লাস অনুকূলে কত, অনুকূলে হচ্ছে 55.9, বেগটা কত হচ্ছে এখান থেকে 104। তো ব্যাস এটাকেই আমাকে একটুখানি যোগ বিয়োগ করে দেখতে হবে, বিয়োগ না যোগ করে দেখতে হবে। তো দেখো আমাদের কত হচ্ছে দেখি এখান থেকে, দেখো আমরা এখান থেকে দেখো 24 দুগুণে প্রায় 48 না, ঠিক আছে। তো এটা আমি একটু ভাগ করে দেখি, দেখো প্রথম কথা দেখো এটা কিন্তু প্রায় 2-এর কাছাকাছি, তাই না। আর এইটা দেখো 104 × 5 করা দেখো 520, আচ্ছা একটু ভাগ করে দেখতেই হবে, এটা না হলে হবে না, কারণ এখানে 104 আছে, এখানে আবার তোমার বড় আছে, তো বড় আছে মানে আমি এখান থেকে 5.59 ধরতে পারি বা একটু তার বেশি। তো অপশান অনুযায়ী কিন্তু 6.8 তো হবে না, আমি চেষ্টা করছিলাম যে অপশান অনুযায়ী কী হতে পারে। আচ্ছা আমি একটু দেখো কাছাকাছিই যাই, 24 থেকে 24 যাচ্ছে এখান থেকে আমাদের 3 হচ্ছে, এখান থেকে হচ্ছে 2 পয়েন্ট উঠে যায় 231, 24 7-এ হচ্ছে 168, 24 8-এ হচ্ছে 192, 24 9-এ হচ্ছে 216 দেখো 1.9 তো এখান থেকেই আসে, 2টা হচ্ছে এখান থেকে 1.9, আর
সাপোজ দেখো 55.9, যদি তলায় এটা 100 হতো তাহলে কী হতো না, এই পয়েন্টটা এইখানে আসতো, মানে 0.5 হতো কমসে কম, যোগ করলে কত হচ্ছে দেখো 2.4-এর কাছে। দেখো 6.8 তো কোনোভাবে হবে না, এটা কনফার্ম। 1.5 তো কোনোভাবে হবে না, কারণ এখানে 1.9 একা এখানে এসে যাচ্ছে। 3.5 কি হতে পারে, দেখো এখানে তো মানটা তো খুবই কম, 1-এর থেকে কম, তো 3.5 তো হবে না। তাহলে অপশান অনুযায়ী কিন্তু 2.5 হচ্ছে অ্যান্সার। পুরোটা করতে গেলে সময় লাগবে, তাই আমরা চেষ্টা করছিলাম যে কাছাকাছি ভাগ করে একটা অ্যান্সার বার করার জন্য। তো অপশান অনুযায়ী কিন্তু 2.5ই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা বিছানা ধার্য মূল্য কত না 580 টাকা, যেটা ক্রয় মূল্যের চেয়ে 26% বেশি। যদি লাভের শতাংশ হয় 13%, তাহলে ছাড়ের শতাংশ কত? তো সবথেকে বেস্ট হচ্ছে আমরা এখানে ধরে নিই যে সিপি হচ্ছে 100, আর এমপি কত হবে, এমপি কিন্তু এখানে 26% বেশি, যেটা হচ্ছে 126। আর এসপি আলটিমেট কত, আলটিমেট কিন্তু এসপি হচ্ছে এখান থেকে 113। তাহলে দেখো 126-এর ওপর নিশ্চয়ই 13 টাকা ডিসকাউন্ট দিয়েছে, তবে হয়েছে 113। তাহলে 13 টাকা ডিসকাউন্ট দিচ্ছে 126-এর ওপর, তাহলে এখানে আমাদের 100-র ওপর কত, তাহলে এখানে দেখো কাটাকুটি করলে, আচ্ছা কাটাকুটি করে লাভ নেই, আমরা ভাগ করে দিই সুবিধা হবে। 1 দিয়ে যায় এটা 4, 0 তো যায় না বলে দেখো 0, দেখো 10 পয়েন্ট সামথিং, আচ্ছা তাও দেখো দুটো অপশান আছে এখানে, পয়েন্ট খাইয়ে 0, 3 দিয়ে খাওয়ার হচ্ছে 378, দেখো এইবার চলে আসছে 10.32 হবে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বলছে এখানে 7a + 6b + 4c তার হোল স্কোয়ারের বিস্তৃতি। দেখো এমনিতে a + b + c-র হোল স্কোয়ার কী হয় না, a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এটা হচ্ছে সূত্রটা। আমি দেখো পুরোপুরি ভাঙতে যাবো না, দেখো প্রত্যেকে দেখো 49 a² 49 49 49, দেখো 36 36 36 36 16 16 16 16, তাহলে ভেঙে তোমার লাভ নেই। আসল ব্যাপারটা হচ্ছে কিন্তু এই জায়গাগুলোতে আছে, কোন জায়গাগুলোতে আছে, এই জায়গাটাতে আছে, ঠিক আছে। তো দেখো আমরা জাস্ট গুণ করে করে দেখবো, 6 7 42 আর 2 হচ্ছে 84 এবি। দেখো 84 এবি কোথায় আছে, দেখো এই তিনটে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে কাটা, বাদ দাও। এবার আমি দেখি বিসি দেখি, দেখো 6 4 হচ্ছে 24, 2 হচ্ছে 48, বিসি দেখো কোথায় আছে, দেখো এইটাতে নেই, তাহলে এটা হচ্ছে কাটা, তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার। লাস্ট হচ্ছে আমি এসিটা দেখবো, 4 7 28 আর 2 দেখো 56, 56 দেখো কোথায় আছে, এটাতে আছে, এটাতে নেই, তাহলে অ্যান্সার কী হবে এখানে, অপশান সি। পুরোটা ভেঙে দেখার দরকার নেই, এইভাবে কিন্তু গুনগুন করে চেক করতে পারো, সময়টা সেভ হবে। পরের প্রশ্ন, এ একটা কাজ 63 ঘন্টায় করতে পারে, বি এবং সি একসাথে 42 ঘন্টায় করতে পারে, এ আর সি একসাথে 27 ঘন্টায় করতে পারে, বি একা কত সময় নেবে কাজটা করার জন্য। তাহলে এ কাজটা করছে হচ্ছে 63 ঘন্টায়, বি + সি কাজটা করছে হচ্ছে এখান থেকে 42 ঘন্টায়, এ আর সি কাজটা করছে হচ্ছে 27 ঘন্টায়। সেক্ষেত্রে আমাদের এখান থেকে তো এলসিএম নিতে হবে, দেখো 7 × হচ্ছে 9, তো 42 মানে তো 7 তো নেওয়া হয়ে গেছে, 42 মানে এখান থেকে 2 × 3 2 নেবো একটা, 27 মানে দেখো 3টে 3, 9 তো নেওয়া হয়েছে মানে এখান থেকে আর একটা 3 নেবো, তো কত হয় এখান থেকে 63, 2 হচ্ছে 126, 126 আর 3 হচ্ছে এখান থেকে আমাদের 378। তো এখান থেকে আমাদের এফিসিয়েন্সি কত হবে, এখান থেকে এফিসিয়েন্সি হবে এখান থেকে আমাদের 6, এটা এখান থেকে কত হবে 14, 3 42 মানে হবে এখান থেকে 9, এটা হচ্ছে আমাদের 27 মানে হবে এখান থেকে 14, ঠিক আছে। আমার লাগবে হচ্ছে এখান থেকে বিটা লাগবে, তার আগে আমাদের সিটা বার করতে হবে। তাহলে সির এফিসিয়েন্সি কত, দেখো এর এফিসিয়েন্সি কত এখান থেকে না 6, তাহলে 14 থেকে 6 বাদ দিলে হচ্ছে এখান থেকে আমাদের 8, ব্যাস এই সির মানটা নিয়ে এইখানে পুট করো, তাহলে বি + 8 = কত হচ্ছে 9, তাহলে এখান থেকে বির এফিসিয়েন্সি কত হবে না 1 হবে। তাহলে রিকোয়ার্ড টাইম ফর বি কী হবে, মোট কাজ করতে হবে 378, এফিসিয়েন্সি কত না 1, তাহলে 378 হচ্ছে এখানে আমাদের টোটাল সময় লাগবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 29, 31, 7, 8-এর প্রতিটির সাথে এক্স যোগ করা হয়, তখন এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলো সমানুপাতিক হয়। তাহলে 5x = y = y = 2x - 3 যদি হয়, তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা কত। দেখো 29, 31, 7 আর হচ্ছে 8, আমরা কি করি, আমরা কিন্তু এদের মধ্যে গ্যাপটা দেখি 2, এদের মধ্যে গ্যাপটা কত না 1, এদের মধ্যে আমরা রেশিও করি, আর তো কাটাকুটি যায় না, এর 1 দিয়ে এর প্রথমটা, এর 2 দিয়ে এর প্রথমটা, এবার কি করব ডিফারেন্স করব, 29 - 14 হলো, তলায় এই অনুপাতের মধ্যে ডিফারেন্সটা, এটাই হচ্ছে আমার এখান থেকে এক্স, যার মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না 15 পাচ্ছি। এখন এটার মান 15 পেয়ে যাওয়া মানে আমি এবার এখানে বসাতে পারবো, তাহলে 5 × 15 মানে 75, বাই হচ্ছে ওয়াই সমান ওয়াই বাই 15 এখানে বসাও, দেখো 15 হচ্ছে 30, 30 আর 3 বিয়োগ করলে কত হয় এখান থেকে না 27 হচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা 75 × 9 × 3,
ওয়াই স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা 225 ইন্টু হচ্ছে 9, তার মানে এটা হচ্ছে 15 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার, তাহলে ওয়াইয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা 15, আর এখান থেকে 3 আসছে মানে 45 হচ্ছে এখানে আমাদের ওয়াইয়ের মান। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 8845 টাকায় একটা বিছানা বিক্রি করলে লাভের মূল্য 1987 টাকায় বিক্রি করলে ক্ষতির মূল্যের তুলনায় 25% বেশি হয়, 20% লাভের জন্য বিক্রয় মূল্য নির্ণয় করো। তো এখানে একটা এক্সট্রা পার্সেন্টেজ পড়ে গেছে, কেটে দাও এটা। আমি ধরলাম, দেখো যে সিপি ধরলাম হচ্ছে এখানে আমাদের এক্স, তাহলে 8845 টাকায় বিক্রি করলে আমার লাভ হচ্ছে, তাহলে 8845 মাইনাস এক্স, এটা হচ্ছে আমার লাভ। আর হচ্ছে 1987 টাকায় বিক্রি করলে আমার ক্ষতি হচ্ছে, তাহলে 1987 হচ্ছে আমি আগে এক্স থেকে সিপি থেকে আমি তখন 1987কে বিক্রি করবো, কারণ ক্ষতি হলে কি হয়, সিপি থেকে এসপি বিয়োগ হয়। তাহলে এইটার যে লাভটা সেটা এই যে ক্ষতি হয়েছে তার তুলনায় 25% বেশি, তাহলে 125/100, 25 দিয়ে কালো আছি 5, এখানে কালো আছি আমরা 4, এবারে গুণটা তো করতেই হবে। 4 5 20 শূন্য, হাতে রয়েছে এখান থেকে 2, 4 4 16 2 18 8, হাতে রয়েছে এখানে 1, 4 32 থেকে 33 3, হাতে রয়েছে 3, 432 আর 3 হচ্ছে এখান থেকে 35,380 মাইনাস 4x, একইভাবে 5x মাইনাস 5 সাথে 35 5, হাতে রয়েছে এখান থেকে 3, 5 40 আর 3 43 3, হাতে রয়েছে 4, 5 রং 45 4 49 9, হাতে রয়েছে 4, 5 একে 5 4 হচ্ছে এখান থেকে 9। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের বিয়োগ করতে হবে, আর এটা কত হবে এখান থেকে 9x হয়ে যাবে এটা, তাই তো, এটা হয়ে গেল 9x হয়ে গেল, আর এইটা আমার যোগ হবে, 5 0 যোগ করলে হচ্ছে এখান থেকে আমাদের 5, 3 আর 8 যোগ করলে হচ্ছে এখান থেকে 11 1, হাতে রয়েছে আমাদের 1, 9 3 12 1 13 3, হাতে রয়েছে 1, 35 আর 9 হচ্ছে 44, আর 1 হচ্ছে এখান থেকে 45, তাহলে এক্স এর মানটা পাচ্ছি এখানে 5 রং 45, 0 3 রং 27, 5 রং 45, তাহলে 5035 হচ্ছে এখানে আমাদের সিপি। ঠিক আছে, এখন বলছে 20% লাভ করতে হলে আমাদের এখানে এসপিটা কত হবে, 20% লাভ চাপিয়ে দেওয়া এর ওপর, 5035 ইন্টু 120 বাই হচ্ছে 100। ঠিক আছে, এখন দেখো আমি জাস্ট এখান থেকে গুণটা করি, এই শূন্য এই শূন্য কাটে, 5 12 60 শূন্য, হাতে রয়েছে 6, 3 12 36 আর 6 42 2, হাতে রয়েছে 4, 4 বসে গেল, 5 12 60, তলায় দেখো একটা শূন্য রয়েছে, তাহলে 6042 হচ্ছে এখানে আমাদের রিকোয়ার্ড বিক্রয় মূল্য। ঠিক আছে, 6042, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এম এর মান নির্ণয় করতে হবে এখান থেকে। তো দেখো একদম ডান দিকে দেখতে পাচ্ছি আমরা যে 2 এর 11 তার পাওয়ারে আছে 9m প্লাস 9, তো আমি প্রত্যেকটাকে 2 এর 11 মতো আমি সাজাবো, তাহলে 11 2টাকে উল্টে দেবো আমি এখান থেকে 2 এর 11, সঙ্গে সঙ্গে পাওয়ারটা হয়ে যাবে এখান থেকে -12, 2 এর 11 দেখো পাওয়ার রয়েছে কত এখান থেকে না 2 রয়েছে, থাক যেরকম আছে এটা। এবার এইটাকেও দেখো উল্টে দেবো, 2 এর 11 পাওয়ার করে দেবো কত আমরা -16, আর 2 এর 11 পাওয়ার কত রয়েছে এখান থেকে 9m প্লাস 9, জাস্ট ওপরের পাওয়ারগুলো নেবো আমরা, তাহলে -12 যোগ 2 -16 ইকুয়াল টু এটার পাওয়ারটা 9m প্লাস 9, তাহলে 16 12 হচ্ছে এখান থেকে 28, প্লাস 2 মানে হচ্ছে -26, এপারে 9টা গেলে -35, তার তলায় হচ্ছে 9, এটাই হচ্ছে আমার এখানে এম এর মান, যেটা হচ্ছে -35 বাই হচ্ছে 9, যেটা আমার অপশান বিতে রয়েছে। পরের প্রশ্ন কি বলছে, একটা পরিবারে 5 জন সদস্যের ওজন হচ্ছে এত 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 এত, তো গড় ওজন কত? তো এটা ছোটো সংখ্যা আছে, আমরা এটা যোগ করেও করতে পারি, কিংবা আমরা এখান থেকে অপশান থেকেও করতে পারি। সাপোজ ধরলাম যে গড় ওজন ধরলাম এখান থেকে আমাদের 50, ঠিক আছে, তাহলে এখানে দেখো রয়েছে 40, মানে এখানে কিন্তু 10 কম আছে, এখানে আছে 49, মানে এখানে 1 কম আছে, এখানে 56, মানে এখানে 6 বেশি আছে, এখানে 63, মানে এখানে 13 বেশি আছে, এখানে 37, মানে এখানে ধরলাম 13 কম আছে, ধরলাম না 13ই কম আছে। তো দেখো আলটিমেট কী হচ্ছে, এটা কাটে এখান থেকে, এখানে হচ্ছে দেখতে পাচ্ছি আমি -11 প্লাস 6 মানে -5, তার মানে কিন্তু যেটা আমি ধরেছি অ্যাভারেজ ওটা একটু কমবে, কারণ এখানে দেখতে পাচ্ছি যে -5 কিন্তু আমার এখানে বেরিয়েছে অ্যাডজাস্টমেন্ট করে। এখন এটা তো সহজে বিয়োগ করবো না, এটা কিন্তু আমি সবার মধ্যে ভাগ করে দেবো, কজন আছে এখানে 5 জন আছে, 5/5 মানে 1, তাহলে 50 থেকে 1 গেলে হচ্ছে এখান থেকে 49, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যদি এভাবে করতে অসুবিধা হয় তাহলে প্রত্যেকটাকে যোগ করো, করে 5 দিয়ে ভাগ করে দাও, একই হবে, ছোটো ছোটো সংখ্যা। পরের প্রশ্ন, একটা দুটো দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে, এখানে বলছে উভয়ের বীজ একই হলে কে এর মানটা কত? তো দেখো এখান থেকে আলফা বিটা ধরলাম উভয় সমীকরণের বীজ, তো এরকম প্রশ্ন তো অনেকগুলো শিফটেই আসছে। তো আলফা প্লাস বিটা, প্রথম ইকুয়েশন থেকে কী পাচ্ছি আমরা এখান থেকে -8/2 মানে -4, আর আলফা বিটার মানটা পাচ্ছি এখান থেকে আমরা 6/2 মানে হচ্ছে এখান থেকে 3, এটা আমার লাগবে কি, আচ্ছা দেখে নিই লাগবে কিনা।
নেক্সট হচ্ছে দেখো আলফা বিটার মানটা পাচ্ছি কিন্তু আমরা -4 পাচ্ছি, কারণ কে দিয়ে ভাগ করলে তো কে কেটে যাচ্ছে। আর আলফা বিটার মানটা পাচ্ছি কিন্তু আমরা 3/k, হ্যাঁ লাগবে এটা। এখন দেখো এই আলফা বিটা আর এই আলফা বিটার মানটা সমান করে দাও, তাহলে কে এর মান কত পাচ্ছি কিন্তু আমরা 1 পাচ্ছি। 1 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কসের মান হচ্ছে 3/5, কস বির মান হচ্ছে এত, তাহলে এখান থেকে সাইন এ প্লাস বির মানটা কত। দেখো এটা হচ্ছে আমার ফর্মুলাটা কী আছে, সাইন এ, তারপর হচ্ছে কস বি, তারপর হচ্ছে কি এখান থেকে না কস এ, তারপর হচ্ছে এখান থেকে সাইন বি। ঠিক আছে, দেখো কসের মান যদি এটা হয় তাহলে সাইনের মান কী হবে না √1 - 3² বাই হচ্ছে 5², যেটা করলে পাচ্ছি এখান থেকে আমরা 4/5। একে হবে এখান থেকে আমরা সাইন বির মানটা কত পাবো, এই সেম ফর্মুলা 15² 17² 289 225, সেখান থেকে কত হয় 64 হয়, মানে 8/17 হয়। তো ব্যাস মান বসিয়ে দাও। সাইনের মানটা কত এখান থেকে না 4/5। দেখো যাদের বুঝতে অসুবিধা তারা এটা দেখে নাও একটু। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ধরে নাও এই কোণটা হচ্ছে এ। কস মানে কী বোঝায়, কস মানে হচ্ছে এখান থেকে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এখান থেকে 3 আর অতিভুজ হচ্ছে এখান থেকে 5, তাহলে এখান থেকে অতিভুজ তো 5 হবে, অতিভুজ হচ্ছে এখান থেকে 5। ঠিক আছে, তাহলে এখান থেকে লম্বটা পেয়ে যাবো কী করে না 5² - 3² করে পাচ্ছি এখানে আমরা 4। তাহলে সাইনের মান কী হয় না লম্ব বাই হচ্ছে অতিভুজ, তাই দেখো 4/5 হয়েছে। এটাও কিন্তু একইভাবে সেম। তাহলে 4/5 ইন্টু হচ্ছে 15 বাই হচ্ছে 17। কসের মানটা কত হচ্ছে এখান থেকে, কসের মান হচ্ছে এখান থেকে 3/5 ইন্টু সাইনের মান হচ্ছে এখান থেকে 8/17। তো দেখো 85 তো এখানে আমাদের লসাগু হয়, 85 লসাগু হয়ে গেল, 4 বরং 60, আর এখান থেকে পাচ্ছি আমি 24, তাহলে 84 বাই হচ্ছে 85, যেটা আমাদের অপশান বিতে রয়েছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো পাইপ একটা ট্যাঙ্কে যতক্ষণে বলছে 44 মিনিট এবং 84 মিনিটে পূর্ণ করতে পারে। ট্যাঙ্কের নিচে একটা পাইপ থাকে যা এটাকে খালি করতে পারে। 3টে পাইপ একসাথে খোলা হয়, তাহলে খালি ট্যাঙ্কটি 28 মিনিটে পূর্ণ হয়ে যায়। যদি অন্য কোনো পাইপ খোলা না থাকে তাহলে ট্যাঙ্কের নিচের পাইপটা সম্পূর্ণরূপে ভরা ট্যাঙ্কটাকে খালি করতে কত সময় নেবে। সাপোজ ওপরে দুটো পাইপ হচ্ছে এ বি, আর তলাটা ধরলাম এখানে হচ্ছে সি। ঠিক আছে, 3টে পাইপ ধরে নিলাম এখান থেকে। তাহলে এ পাইপ কী করছে 44 মিনিটে ভরতে পারছে, বি পাইপ কী করছে এটা হচ্ছে 84 মিনিটে পূর্ণ করে। আর 3টে দেখো একসাথে যখন চলে, একটা তো খালি করে ঠিক আছে, কিন্তু 3টে যখন চলছে দেখো 3টে পাইপ একসাথে খোলা হচ্ছে, তখন কি হচ্ছে সময় লাগছে হচ্ছে এখান থেকে আমাদের 28 মিনিট। এখন আমি কি করব, এখান থেকে আমরা এটার এলসিএমটা নেবো। এলসিএম কী করে নেবো না 4 × 11, 84 মানে 4 × 21 তো নিতেই হবে। আর এখান থেকে নেওয়ার মতো আছে কি না, এখান থেকে 7 আছে, তো অনেকটা বড় সংখ্যা হলো। তো দেখো এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা, এর এফিসিয়েন্সি হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা হচ্ছে 147, তাই না। আর বির ক্ষেত্রে পাচ্ছি আমরা কত এখান থেকে না 77। 4 × 11, 4 21 হচ্ছে 3। আচ্ছা দেখো আমি এখানে একটা জিনিস ভুল নিলাম, সেটা হচ্ছে দেখো 21 তো নিয়েছিলাম, 21 যখন নিয়েছিলাম তাহলে এর মধ্যে তো 7 তো রয়েছে, তাহলে এখানে 28 মানে দেখো 4 × 7, তাহলে নেওয়ার মতো কিছু আছে, আর নেওয়ার মতো কিচ্ছু নেই, কারণ এখানে 4ও নেওয়া হয়ে গেছে আর 7ও এর মধ্যে আছে, মানে এইটাই হচ্ছে এলসিএম। ঠিক আছে, এইবার দেখো অঙ্কটা হবে, তাই বলি কি যেটা মিসিং হচ্ছিলো। তো দেখো এবার কী হবে, এফিসিয়েন্সি কত হবে, দেখো 44 মানে এখানে পাচ্ছি আমি 21, 84 মানে এখানে পাচ্ছি আমি হচ্ছে 11, আর এই 3টে মিলিয়ে পাচ্ছি কত না 21 মানে হচ্ছে 3 × 7, আর 28 মানে পাচ্ছি কিন্তু আমরা 33। এবার দেখো খুব সহজেই আমরা এখান থেকে সির এফিসিয়েন্সি পেয়ে যাবো। এ হচ্ছে এখান থেকে 21, এখান থেকে হচ্ছে 11, সির হচ্ছে এখান থেকে জানি না আমরা 33। তো দেখো মাইনাস নিয়ে ভাবার কিছু নেই, এটা আমি প্লাস ধরেও করতে পারি, কোনো অসুবিধা নেই। 21 11তে কত হয় এখান থেকে না 32, আর সির মানটা কত হচ্ছে এখান থেকে না 1, সির এফিসিয়েন্সি হচ্ছে 1, ব্যাস আর কিছু ভাবার দরকার নেই। মোট কাজ কত এখান থেকে 21 11 হচ্ছে এখান থেকে 231 × 4 মানে 924, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তার রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে, তাকে করতে হবে এই কাজটা। ঠিক আছে, তার এফিসিয়েন্সি কত না 1, তাহলে 924 মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, এক ব্যক্তি 222 কিলোমিটার 14 ঘন্টায় অতিক্রম করে। যদি সে এই দূরত্বের 2/3 3/7 সময় অতিক্রম করে থাকে, তাহলে বাকি সময়ে বাকি দূরত্ব অতিক্রম করতে তার বেগ কত হবে। বাকি দূরত্ব কত, 222-এর 2/3 হয়ে গেছে, তার পড়ে আছে নিশ্চয়ই 1/3। কত সময় হয়ে গেছে দেখো 14-র মধ্যে 3/7 শেষ, তাহলে পড়ে আছে কত নিশ্চয়ই 2/7 পড়ে আছে, সরি 4/7, তো 3/7 চলে গেছে 4/7 পড়ে, 1 থেকে 3/7 বিয়োগ এইটা পড়ে আছে। তো ধরলাম বেগটা কত, আমার বেগটা হচ্ছে এখান থেকে ভি।
তো 7 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 2 পাচ্ছি, 2 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 111 পাচ্ছি, 3 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 37 পাচ্ছি। তাহলে ভির মানটা হচ্ছে এখান থেকে 37/4, তার মানে হচ্ছে 9.25। এটাই হচ্ছে তার বেগ। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, নিম্নের কোন সংখ্যাটা 27 এবং 19 উভয় দ্বারা বিভাজ্য? দেখো 27 মানে তো 9 × 3, তাই না? তাহলে 9-এর মাল্টিপল দেখি কোনটা কোনটা আছে, আগে আমি চেক করে দেখি যদি পাওয়া যায়। 5 × 3 = 8, 6 = 14, 14, 9 হচ্ছে 23, আর 1 এখানে 24। তো এটা 24 মানে 9-এর মাল্টিপল 9, মানে এটা ভাগ যাবেই না, অপশান থেকে বাদ। পরেরটা দেখি আমরা, 3 × 3 = 6, 4 = 10, 10 আর 8 হচ্ছে এখান থেকে 18, আর 8 হচ্ছে এখান থেকে 26, এটাও বাদ। 4 × 3 = 7, 3 × 10, 10 সাথে 17 = 18, দেখো 9-এর মাল্টিপল যাবে এটা চেক করি। 4 × 3 = 7, 9 = 16, 16 × 6 = 22, 24, দেখো এটাও তো যাবে না। তাহলে একমাত্র দেখো 9-এর মাল্টিপল পাচ্ছি আমি অপশান সি থেকে পাচ্ছি। তাহলে 9-এর মাল্টিপল মানে এই সংখ্যাটা 27 দ্বারা ভাগ তো যাবেই যাবে, তার মানে আমাদের অ্যান্সার কী হবে, অপশান সি হবে, আর দেখা দরকার নেই। পরের প্রশ্ন, এর ধনাত্মক মানটা নির্ণয় করতে হবে। তো 10/a = a/40, তো সোজা প্রশ্ন ছিল এটা। a² মান হচ্ছে এখান থেকে 400, তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 20, মাইনাস তো আর নেবো না। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, সরল করতে বলেছে। আচ্ছা দেখো এইটা আগে যোগ করি আমরা, তাহলে 93/28 ইন্টু হচ্ছে 112 প্লাস হচ্ছে এখান থেকে 82, 28 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 4, তাহলে 4 × 3 = 12, 2 হাতে রয়েছে 1, 4 × 36 হচ্ছে 37, প্লাস হচ্ছে এখান থেকে 82, তাহলে এখানে হচ্ছে 4, এখানে পাচ্ছি আমি 45, তাহলে 454 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন কী বলছে, 112 টাকা দামে একটা জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 25% ক্ষতি হয়, 50% লাভ আছে, তাকে কত বিক্রি করতে হবে এটাতে? দেখো তার এসপি কত, 112, ঠিক আছে, তার ক্ষতি হয়েছে 25%। সিপি কত হবে, 112 × 100 হচ্ছে 75। এখন তাকে 50% আবার লাভ করতেও হবে, তার এসপি কত হবে, 112 × 100/75 ইন্টু 150 হচ্ছে 100, কারণ আমি সিপির উপর লাভ চাপাচ্ছি। 100 100 কাটে, 75 দিয়ে কাটলে পাচ্ছি 2, 112 × 2 মানে 224, 224 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ বি হলো সিডির সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। তো আমি এখানে ছবিটা আঁকছি, এ বি হচ্ছে সিডির সমান্তরাল, তাহলে এই হচ্ছে এ বি, এই হচ্ছে সিডি, আর এটা তির্যক রেখা রয়েছে পি কিউ, এটা হচ্ছে আমার এ বি, এটা হচ্ছে আমার সিডি, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে ই এবং এফ বিন্দুতে ছেদ করছে, পি ইবির মানটা এখান থেকে 42 দেওয়া আছে, জি হচ্ছে এ বি সিডির মধ্যে একটা বিন্দু, যেখানে বিইজির মানটা দেওয়া আছে কত এখান থেকে না 21 ডিগ্রি দেওয়া আছে, জি এফ ইর মানটা দেওয়া আছে এখান থেকে কত না 34 ডিগ্রি, সেক্ষেত্রে ইজিএফের মানটা কত হবে, ঠিক আছে। এখন দেখো এইটা 42 মানে নিশ্চয়ই এটাও তো 42, কারণ এটা হচ্ছে আমাদের এখান থেকে বিপরীত কোণ, তাহলে এখান থেকে এইটুকু কোণ কত, নিশ্চয়ই আমি 180 থেকে 42 আর 21 যোগ করে বাদ দিয়ে দেবো। 180 থেকে কত থাকছে এখান থেকে 3, 6, 63, মানে এখানে পাচ্ছি আমি 117 ডিগ্রি, এটা কত পাচ্ছি আমরা 117 ডিগ্রি। তাহলে আমি এই কোণটা এখন কত পাবো না, এটাও তো 180, ত্রিভুজ ইজিএফের 3টে কোণ মিলিয়ে কত হয় না 180 হয়, তাহলে 180 থেকে 117 আর 34 দুটো যোগ করে আমি বিয়োগ দিয়ে দেবো। 180 মাইনাস কত হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 41 হচ্ছে 51, 151 ডিগ্রি, 9 দিয়ে হচ্ছে 60, 2, তো এখান থেকে দেখো 29 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সীমা এবং দর্শনের আয়ের অনুপাত হচ্ছে এত, তার এরকমে এত টাকা এবং এত টাকা সাশ্রয় করে, যদি তাদের ব্যয়ের অনুপাত হয় 16:17, তাহলে সীমা এবং দর্শনের মোট ব্যয় কত? এটা হচ্ছে ইনকাম রেশিও, দেখো সীমা এটা হচ্ছে আমার দর্শন, ইনকাম রেশিও কত না 4:3, আর এখান থেকে এক্সপেন্ডিচার রেশিওটা কত এখান থেকে না 16:17, সেভিংস কত এখান থেকে না 15,000, এটা হচ্ছে আমার এখান থেকে 9,000, ঠিক আছে। তো আমরা কী করবো এখান থেকে, প্রথমে আমরা ক্রস মাল্টিপ্লাই করবো এখান থেকে। তো দেখো 400 হচ্ছে 68, 300 হচ্ছে 48, কত হয় এখান থেকে গ্যাপটা করলে পাচ্ছি আমরা 20, এখানে করছি আমরা কত না এখানে পাচ্ছি আমি এটাও গুণ করবো। আচ্ছা 15 আর 17 গুণ করলে কত হয়, 585, 5 হাজার হচ্ছে এখান থেকে 8, 17 8 হচ্ছে এখান থেকে 55, 255,000, আর এখানে গুণ করলে পাচ্ছি হচ্ছে 144,000, বিয়োগ করলে পাচ্ছি এখানে 000, এখানে হচ্ছে 1, এখানে পাচ্ছি আমি 11,
111 পাচ্ছি আমরা, ঠিক আছে। এটা বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 111,000। এখন এইটা সমান হচ্ছে এইটা 20 মানটা হচ্ছে এখান থেকে 111,000, 0 এখান থেকে কাটে, তাহলে এখান থেকে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 111,000 বাই হচ্ছে 2। আচ্ছা, কি লাগছে এখান থেকে না মোট ব্যয়। দেখো মোট ব্যয় তো পরে হচ্ছে, আগে আমাদের দরকার হচ্ছে মোট আয়টা কত, ঠিক আছে। 4 আর 3 মিলে 7, 7-এর মানটা কত হবে এখান থেকে 111 ইন্টু হচ্ছে 100 ইন্টু 7 বাই 2, এইভাবে করলাম তাহলে সুবিধা হবে একটু আমাদের, ঠিক আছে। এবার দেখো গুণ করতে সুবিধা হবে, 555 পাচ্ছি এখান থেকে আমরা ইন্টু 7, 5 সাথে 35-এর 5, 3 5 সাথে 35, 3 38-এর 8, 3 5 সাথে 35, 3 হচ্ছে 38, তাহলে 38850। এইটা হচ্ছে কিন্তু দেখো সীমা আর দর্শনের মোট ইনকাম এটা, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল ইনকাম। এখন এখান থেকে দেখো টোটাল সেভিংসটা যদি বাদ দিতে পারি তাহলেই পেয়ে যাবো যে কত খরচ। সেভিংসটা কত দেখো 15 আর 9 হচ্ছে এখান থেকে আমাদের 24,000 টাকা, তাহলে বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 14,850, যেটা হচ্ছে আমার টোটাল এক্সপেন্ডিচার হলো, যেটা আমার অপশান এতে রয়েছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, 350 টাকা বার্ষিক 4% সুদের হারে 2.5 বছর যখন ধার নেওয়া হয়, তাহলে সরল সুদের পরিমাণটা নির্ণয় করো। 350 টাকা 4% হারে 2.5 মানে হচ্ছে 5-2 বছরের জন্য, তলায় একটা 100 আছে, আমি একটু সেপারেট করে দেখলাম এখান থেকে, এটা দিয়ে কালো পাচ্ছি আমরা 2, এটা দিয়ে কালো পাচ্ছি আমরা এইটা 5 দিয়ে কালো পাচ্ছি আমাদের 2, 2 2 কাটে, তাহলে 35 টাকা হচ্ছে এখানে আমাদের সুদের পরিমাণ। আই সমান সমান PRT/100, এই তো ফর্মুলা, সোজা প্রশ্ন এটা। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, যখন 1272, 2636, 4209কে বৃহত্তম সংখ্যা এক্স দ্বারা ভাগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে বলছে অবশিষ্টাংশ কত হয় না ওয়াই হবে, তাহলে সেক্ষেত্রে 3x - 14y-এর মানটা কত। সবার আগে আমরা এদের মধ্যে ডিফারেন্সটা দেখব, তারপর এদের মধ্যে আমরা HCF করবো, সেই HCFটা ইকুয়াল টু হচ্ছে এক্স হবে, তারপর সেই এক্স দিয়ে আমি যে কোনো একটা সংখ্যাকে ভাগ করবো, করে সেখান থেকে আমরা রিমাইন্ডারটা পেয়ে যাবো হচ্ছে ওয়াই, তারপর আমরা মানটা নির্ণয় করতে পারবো। একটু খাটুনি আছে, 1272, 2636, 4209। তো আমরা আগে এদের মধ্যে গ্যাপটা দেখি, 2636, 1272, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি আমি 6, 2 একে 3 3, এখানে পাচ্ছি আমি 1364, এটা হচ্ছে গ্যাপটা পেলাম। আচ্ছা, এর মধ্যে গ্যাপটা দেখি 4209, 2636, মানে এখান থেকে পাচ্ছি আমি 3, এখানে 7, 6 একে 7, 5, 2 একে 3 1, 1573। আর এইটার মধ্যে গ্যাপটা কত হচ্ছে না 4209, 1272, এখানে পাচ্ছি আমি 7, এখানে পাচ্ছি আমি 3, 2 একে 3, 9 1 2, 29 37। তো একটু বিচ্ছিরি সংখ্যা কী করা যাবে আর, 1573 এক দিয়েই যাবে এটা, এখানে পাচ্ছি আমি 9, এখানে 0, এটা হচ্ছে আমার 209 দিয়ে আবার খাওয়াবো এটাকে, 6 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 1254 পাচ্ছি এখান থেকে আমরা, এখান থেকে 110, 209, তো 2 দিয়ে তো যাবে না, 1 দিয়ে গেলে 110, মানে এখানে পাচ্ছি আমি 99, 110, তো এটা দিয়ে 1 দিয়েই যাবে 99, মানে এখানে পাচ্ছি আমি হচ্ছে 11 পাচ্ছি, 1 10 হচ্ছে 11 দিয়ে কিন্তু চলে যায় এটা, তাহলে 11। আচ্ছা, 11 দিয়ে আমি একবার 2937কে ভাগ করে দেখেও নিই, 11 দুগুণ হচ্ছে 22, 7 3, 6 11 হচ্ছে এখান থেকে 66, 7 7, দেখো মিলে যাচ্ছে, তার মানে এখান থেকে HCFটা কত পাচ্ছি এখান থেকে আমরা, গ্যাপগুলোর HCF হচ্ছে এখান থেকে 11, যেটা হচ্ছে আমার এখান থেকে এক্সের মান। এবার এই 11 দিয়ে যে কোনো একটা সংখ্যাকে একটু ভাগ করে দেখে নিই, ঠিক আছে, কোনটাকে না যেটা আমাদের গিভেন নাম্বার আছে, ঠিক আছে সেটাকে। তো 11 দিয়ে আমরা ধরো 1272কে ভাগ করছি, এখান থেকে 11কে 11 যাচ্ছে 17, 11কে 11 যাচ্ছে এখান থেকে 6 2 5 11 যাচ্ছে এখান থেকে 55, মানে 7। তো যেটা থাকলো এটাই হচ্ছে এখান থেকে ওয়াই। এইবার আমার কি চেয়েছে এখান থেকে 3x - 14y-এর মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। 3x মানে 3 × 11, 14y মানে 14 ইন্টু হচ্ছে এখান থেকে 7, তাহলে এখান থেকে 33, এখান থেকে পাচ্ছি আমি 98, বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 5, এখানে পাচ্ছি আমি 6, আগে একটা -65 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এই ছিল আমাদের ক্লাসটা। সরাসরি লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করা ছিল পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।